কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মুর্তজা, পর্ব ৬, অংশ ২। এই বয়সে কোনো মেয়ের আচরণ ও ভাষা অস্বাভাবিক, প্রতিরোধ পরায়ণ ও ইগোইস্টিক হিসেবে সেতু পেল পাগলের খেতাব। এইদিকে তাকে নিত্য অশ্রাব্য গালি ও হিংস্রতা শেখানোর জন্য বাড়িতেই চমৎকার এক শিক্ষক মজুদ ছিল সবসময়, কালাম হক। এই ঘটনার জন্য সেতুকে লিপি বেগম স্টিলের স্কেল দিয়ে এমন মার মেরেছিলেন, শরীরে স্থায়ীভাবে কেটে কেটে দাগ পড়ে গিয়েছিল। সাথে কালাম হকের গালিগালাজ ও চর থাপ্পড় ফ্রি। সেই মেয়েকে প্রিন্স আজ অবধিও বাঁচিয়ে রেখেছে। সে নেহাত ভালো মানুষ বলে, কিন্তু বাসারকে যে জাদু করেছে, সেই জাদু ছোটানোর জন্য কবিরাজ ধরা আবশ্যক হয়ে পড়েছে। আজ সেতুর পরনে অভিজাত্যপূর্ণ পোশাক, সালোয়ারটা লাল, ছায়ার মতো ঘের বেষ্টিত, কামিজটা কালো, ঝলমলে লাল কালোর সংমিশ্রণের জর্জেট ওড়নাতে সুতো স্টোনের কাজ, পায়ে দামি ও সোনালির মাঝামাঝি চমকপ্রদ রঙের ক্লাসি পেন্সিল হিল, গা থেকে চ্যানেল লং 5 ভেটিভার পারফিউমের মেইলি সুঘ্রাণ ভেসে আসছে। প্রিন্সের গা শিউরে উঠল। এই পর্যায়ে তার খেয়াল হলো, এই বজ্জাত মেয়ে লোকটাকে কিছুক্ষণ যাবৎ খুঁটিয়ে দেখছে সে। সঙ্গে সঙ্গে অশ্রাব্য এক গালি দিয়ে স্থান ত্যাগ করল। সে যে এসে দাঁড়ালো, মিনিট কয়েক দাঁড়িয়ে রইল, অথচ সে তো তাকালো না। না কোনো সৌজন্যবোধ আর না হেলদোল। সে কখনো কারো সামনে এভাবে অগ্রাহ্য হতে অভ্যস্ত নয়। লোকে তাকে সামনে দেখেই ব্যতিব্যস্ত হয়, হয় ভয়ে নয়তো সম্মানে। আলফাজ চলে গেলে বাসার সুর করে সেতুকে বলল, সেতু, তোকে হেব্বি লাগছে, তোকে হেব্বি লাগছে রে, তোকে হেব্বি লাগছে। সেতু এমনভাবে তাকিয়ে রইল যেন কেউ বলছে সূর্য পূর্ব দিকে ওঠে। এত স্বাভাবিক বিষয়ে প্রতিক্রিয়া দেবার কিচ্ছু নেই। অদ্রিজের একটা বাস ভরে গেল বিনা পয়সার জনগণে। শুধু অবাক চোখে দেখল পঙ্গপাল ফড়িংয়ের মতো ঝাঁক বেঁধে বেরিয়ে আসছে সব, যেন এখানে ভরা শস্যক্ষেত উদিত হয়েছে। সব প্রস্তুতি ছিল যে ডাক পড়লেই ঝাঁপিয়ে পড়া হবে। নিশ্চিতভাবে কয়েক লাখ টাকার খরচ বহন করার প্রতিশ্রুতির সাথে যাত্রার দায়িত্ব ঘাড়ে তুলে অদ্রিজ চেয়ার পেতে বসে সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছে। সিঁদুর গা জ্বলতে লাগলো রুয়াদের কথা মনে পড়ে। রুয়াদ দূরে নিজের থেমে থাকা বাসে তদারকি করছে, এবং প্রথম বাসটায় অদ্রিজের পরিবার ও চাঁদা দেয়া লোকজন। নয়নতারা দেখল কেউই তেমন জমকালো পোশাকে আসেনি। রাতের সফরে এটাই স্বাভাবিক। অ্যানির কথায় শাড়ি পরে এসে ঠকা হলো তার দুঃখ হলে খিদে পায়। সে নাফিকে সঙ্গে নিয়ে গিয়ে এক বক্স কোন আইসক্রিম কিনে এনে খেতে লাগলো। নাফির সাথে খুব কষ্টে ভাব জমানো গেছে, কিন্তু এর বদলে ভাগে দুটো আইসক্রিম নাফিকে বেশি দিতে হয়েছে। ঋতু গাড়িতে উঠে প্রফুল্ল স্বরে বলে উঠল, নয়ন, তোকে যা দেখতে লাগছে না মেয়ে, হেরোইন লাগছে, হিরোইন। বন্দের বলল, হেরোইন না হিরোইন, সেটা ক্লিয়ার করো। ঋতু বলল, দুটো কাছাকাছি রে, নয়নকে দুটোর মিলিয়ে পুরো নেশা লাগছে, নেশা। বলেই দৌড়ে নয়নের কাছে গিয়ে ব্যাগ থেকে কাজল বের করে কপালের কোনায় ছোট্ট এক ফোঁটা দিয়ে সারল। নজর না লাগুক, থু থু। নয়নতারা কপাল চাপড়ে ঠোঁটে লজ্জার হাসি চেপে বলল, পাগল হলে ফুপি, বসো তো এখানে। ঋতু ঝুঁকে নয়নতারার কপালের উপর মাথার সিঁথিতে একটা চুমু খেয়ে বলল, সৌজন্যপ্রীতিতে এখানে বসলে তো হবে না, তালিকা ধরে সিট নিয়ে বসতে হবে, নয়তো গোলমাল হবে। মাঝের দিকে একটা সিট পাওয়া গেল, কিন্তু বন্দের বলল, খালা, ওইটা মানুষের সিট, তুমি এখানে আসো আমার পাশে, তোমার জন্য বন্দরের জান কোরবান। ঋতু মুখ ভেঙচে বলল, না প্রিয় ভাগ্নে, জান কোরবানি দেওয়ার আগে তুমি সকালে দাঁত ব্রাশ করার অভ্যাস করো, তারপর ভাববো তোমার জানের কোরবানি গ্রহণ করবো কিনা। এত বড় অপমানে বন্দেরের মরে যেতে ইচ্ছে করলো না বলে তার মনে হলো সে বোধহয় এখনও জর্দার নেশায় আছে, নয়তো এখন তার উচিত দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মরা।
ঋতু সিটের মাঝে দাঁড়িয়ে রইল গম্ভীর মুখে। সেই সময় বাসে উঠলেন এক লম্বা পুরুষ। উঠতে গিয়ে বাসের দরজায় একটু মাথা নত করতে হলো তাকে, কিন্তু নয়নতারার এর চেয়ে লম্বা পুরুষ যে না আছে, তার ছোট চাচা। রুয়াত হলো আস্ত সুপরি গাছ। তবে নয়নতারার নারী চক্ষু আজ দ্বিধায় পড়ল। চাচু তো চাচুই, তা এই পুরুষ ও চাচুর মাঝে কে বেশি আকর্ষণীয় সুদর্শন? সে কি আগে কোনো পুরুষকে এরূপ দৃষ্টিকোণ থেকে দেখেছে? নয়নতারা ও অ্যানি তখন গল্প করছিল। দুজনের দৃষ্টি একসঙ্গে থামল পুরুষটির ওপর। নয়নতারার নজর স্থির হয়ে ভুরু কুঁচকে গেল। সে দেখল এক সম্ভাব্য চেনা পুরুষকে, যাকে দেখেই নয়নতারার মনে হলো কিছু সময় পূর্বেই সাক্ষাৎ ঘটেছিল। আর অ্যানি দেখল চুল দাড়িতে খুর পড়া বয়স 30-এ বিচরণকারী অদ্রিজ প্রধানকে। নীরবতা ভেঙে নয়নতারা চটপটে গলায় বলে উঠল, এই যে আপনি তখনকার সেই বমি করা লোকটা না? লোকটা তাকালেন। নয়নতারার বুক খামচে ধরল সেই দৃষ্টি। পলক না পড়া নির্জীব মৃত্যুর মতো চাহনি। দুপুরে দেখার সময় চেহারাটা ভালো মতো বোঝা যায়নি। এখন ফর্সা মতো একটি পুরুষ চেহারা দেখতে পাওয়া যাচ্ছে, যিনি বয়সে নয়নতারার চেয়ে উল্লেখযোগ্য সংখ্যায় বড়। ফর্সা চেহারার কালশিটে পড়া দাবা চোখ দুটো ল্যাবরেটরিতে রাখা মৃতদেহের চোখের মতো। সে চোখের লেন্স দুটো সমুদ্র মাফিক, গভীর আর রঙিন জলজলে। কোনো জীবসমৃত পিচাস যদি রক্তের তৃষ্ণায় কোনো মানুষকে দেখে, হতে পারে তার চাহনি এমনই হবে। খুনের মতো ধারালো চোখের দৃষ্টি। অস্বাভাবিক একটি চেহারা একধানি শুধু তাকিয়ে থাকলো নয়নতারার দিকে। নয়নতারার অস্বস্তি হতে লাগলো। সে নিজের দিকে তাকিয়ে নিশ্চিত হতে চাইল কোথাও কোনো গড়বড় হচ্ছে কিনা। না, সব ঠিকঠাক। তাহলে লোকটা এভাবে চোখে গেলার মতো তাকে দেখছে কেন? অ্যানি ফিসফিস করে বলল, তারা, তুমি চেনো তাকে? নয়নতারা বেখেয়ালি কণ্ঠে বলল, চিনি বলতে আজই দুপুরে সাক্ষাৎ হয়েছিল। অসুস্থ ছিলেন উনি। ওনাকে এখন এখানে দেখবো ভাবিনি। নয়নতারা থেমে গেল। কেন ভাবিনি সে? অপরিচিত অসুস্থ বলে যাওয়া শেষ বাক্যটি সে ভুলে বসেছিল। তোমার সঙ্গে আমার দেখা হবে, তুমি মিলিয়ে নিও। নয়নতারা বিস্মিত হয়ে তাকালো। তখনও লোকটা একই দৃষ্টিতে তাকেই দেখছেন। নয়নতারা সেদিকে দৃষ্টি রেখেই নিচু স্বরে শুধালো, কে লোকটা? অ্যানি রসিক স্বরে জানায়, কালপুরুষ। নয়নতারার কপাল জড়ায়। নয়নতারার ঠোঁটে স্মিত হাসি ফুটল। নামটা বোধ হয় পছন্দ হলো তার। সে একবার আওড়ালো, কালপুরুষ, এ তো এক নক্ষত্রমণ্ডলের নাম। এ সময় ঋতু তার শান দেয়া গলায় চেঁচিয়ে উঠল, আরে অদ্রিজ প্রধান না? নয়নতারার চঞ্চল ও চতুর মস্তিষ্কে সক্রিয় চিন্তা খেলে গেল। অদ্রিজ প্রধান মানে মাসুরা ফুপির ছেলে, চাচ্চুর বন্ধু? অদ্রিজ প্রধান বাসের মধ্যে উঠে এসে সকলের সম্মুখে নয়নতারার সিটের পাশে দণ্ডায়মান হলেন। নয়নতারা চুপ করে গেল। অদ্রিজ প্রধানের হাতে একটি ধাতব মুদ্রা কয়েন দেখা গেল। সেটা তিনি আঙুলের মাঝে নিয়ে খেলছেন। অদ্রিজ প্রধান ঋতুকে বললেন, তুই ওখানে কেন? ঋতু নাক শিউরে জানালো, তোমার ব্যবস্থাপনা খুবই খারাপ। অদ্রিজ প্রধান প্রতিবাদ না করে হাসলেন, তাই নাকি? অবশ্যই তাই। আমি এখনও সিট পাইনি। পাশেই সিট খালি দেখছি, বসে পড়। ওটা আমার না। কে বলেছে? সিট বলেছে তাই? আরেকবার বলতে বলতো শুনি। ঋতু কটমট করে তাকিয়ে কিছু বলতে চেয়েও না বলে বসে পড়ল সিটে। তখন নিচ থেকে এক লোক এসে ডাকলো অদ্রিজকে, প্রিন্স ভাই ডাকছেন আপনাকে। অদ্রিজ প্রধান নেমে গেলেন। তার পরপরই বাসে এক ছেলে উঠে ঋতুর সিট অবধি গিয়ে ঋতুর ভয়ানক মুখ দেখে আর বলার সাহস পেল না ওটা তার সিট। সে নয়নতারার পাশের খালি সিটটায় এসে বসে পড়ল। নয়নতারার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল। তার হাসি বলল সে অত্যন্ত খুশি ও পরিতৃপ্ত এখানে বসতে পেরে। বিজয় বিজয় ভাব হাসিতে, মেঘনা চাইতেও বন্যার ঢল পাওয়া হাসি। হাত বাড়িয়ে দিল নয়নতারার দিকে, হাই,
আমি মামুন। আপনার পরিচয়টা জানতে পারি মিস? নয়নতারার বয়সী মেয়ের ক্ষেত্রে এ হলো পরিচিত বাক্য। নয়নতারার দম আটকে গেল। সে ওভাবে একটু হেসে বলল, জি নিশ্চয়ই। তার আগে উঠুন তো আপনি একটু। ছেলেটা বুঝতে না পেরে উঠে দাঁড়াতেই নয়নতারা নিচের ভ্যাগ ও ক্যানভাসটা বুকের সাথে আগলে নিয়ে শাড়ির কুচি গুটিয়ে পিলপিল পায়ে বাসের দরজা অবধি এগিয়ে গেল। ঠিক দরজার মুখে তখন অদ্রিজ উঠে আসছিল এবং অগ্রাসী ভঙ্গিতে উঠে আসলেও পিছিয়ে বরং বাসে ফিরতে হলো নয়নতারাকে। আবারও সে অদ্রিজের সেরকম চাহনির তোপে পড়ল। নয়নতারা এ পর্যায়ে একটু চিন্তিতও হয়ে পড়ল। তার আর একটু লম্বা হওয়া দরকার। দাদু বলে 16 বছর অবধি মানুষ লম্বা হয়। সেই হিসেবে সে এমন লম্বা মানুষদের তুলনায় খাটোই রয়ে গেছে। লোকটার মুখ দেখতে নয়নতারাকে মাথা উঁচু করতে হচ্ছে। অদ্রিজ শান্ত ঠান্ডা প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? নয়নতারা আস্তে করে বলল, নেমে যাচ্ছি। অদ্রিজ প্রশ্ন করলেন না কেন। তিনি নয়নতারার সিটের দিকে তাকালেন। সেখানে বসে এক যুব কিশোর অবুঝের মতো তাকিয়ে আছে ওদেরই দিকে। অদ্রিজ ঘাড় নেড়ে ইশারা করলেন ছেলেটাকে, সিট থেকে বের হয়ে আয়। ছেলেটা বের হয়ে এলো। অদ্রিজ নয়নতারাকে ইশারা করে বললেন, যাও। নয়নতারা একবার পিছনে ফিরে সিট দেখে নিয়ে ফের অদ্রিজের দিকে তাকিয়ে একগাছা চুল কানের পেছনে কুঁচল। অদ্রিজ প্রধানের কি হলো বলা যায় না, তবে তিনি সামান্য ঠোঁট ফাঁকা করে একটা শ্বাস ফেলে ঢোক গিললেন। তার গলার ষড়যন্ত্রের অ্যাপেলটা ওঠানামা নয়নতারার নজর এড়ালো না। নয়নতারা দ্বিধান্বিত পায়ে ফের গিয়ে বসল সিটে। অদ্রিজ ঋতুকে বললেন, তুই বেরিয়ে আয়। ছেলেটাকে ওখানে বসিয়ে ঋতুকে বলল, তুই 3 নম্বর বাসে চলে যা। নয়ন এখানে, ওকে ফেলে আমি যেতে পারি না। অদ্রিজ বললেন, ও ঠিক থাকবে এখানে, তুই নিশ্চিন্তে যা। অদ্রিজের চোখের দিকে তাকালে তর্ক করা যায় না। এক রাজ্য শীতল অধিপত্য খেলা করে সেখানে। ঋতু অগত্যা বলল, ওখানে গিয়ে কি বলবো? কিছু বলতে হবে না, সোজা গিয়ে বসে পড়। এরপর তিনি সামনে দণ্ডায়মান হয়ে সবার উদ্দেশ্যে বললেন, তো ব্যবস্থাপনার কাছে নির্দিষ্ট সময় থেকে একটু দেরি হবার জন্য দুঃখিত। এই বাস এখনই ছাড়বে। সবাই প্রস্তুত? সবাই উৎফুল্ল হয়ে সমস্বরে বলল, প্রস্তুত। এরপর নয়নতারার পাশের খালি সিটটা দেখে নিয়ে অদ্রিজ বন্দেরকে ডেকে বললেন, বন্দের, তুই সামনে এখানে এসে দাঁড়া। ব্যবস্থাপক সিটে বসে থাকে না। বন্দের উঠে এসে দাঁড়ালো পাশে। নয়নতারা বুঝল তার জন্যই বন্দেরকে সিটটাতে বসতে বলা হলো না। বন্দের ভাই লোকটি দাঁড়িয়ে যাবে সারা রাতে ভাবে। সে সময় বাসে উঠে এসে আরও 3 জন লোক দাঁড়ালো। বোঝা গেল বাসের তদারকির জন্য এদেরকে সাথে নিচ্ছেন অদ্রিজ। এরপর আর বিলম্ব না করে ড্রাইভারকে বাস ছাড়ার নির্দেশ দিয়ে অদ্রিজ নেমে গেল বাস থেকে এবং তিনি দরজার কাছে পা রাখতেই নয়নতারা বলে উঠল, আরে উনি নেমে যাচ্ছেন কেন? যাবেন না? বন্দের বলল, অদ্রভাই প্রাইভেট গাড়িতে যাবে নয়ন। নয়নতারা অনিয়ন্ত্রিতভাবে বলে ফেলল যেন আমিও যাব। অদ্রিজ সেই মুহূর্তে ফিরে তাকালেন। নয়নতারার সুশ্রী মুখটা তখন দেখার মতো। চোখে আবদার, ঠোঁট ও থুতনিতে দ্বিধা এবং নিষ্পাপ সৌন্দর্য পুরো মুখটাতে সুবাসের মতো ছড়িয়ে আছে। অ্যানি পিছনের সিট থেকে মুখ বাড়িয়ে বলল, কি হয়েছে তারা? নয়নতারা রিনরিনে কণ্ঠে ফিসফিস করে বলল, অ্যানি ভাবি, এখানে এত লোকের মধ্যে এভাবে যেতে না আমার অস্বস্তি হচ্ছে। বাসে কখনো চড়িনি আমি। অ্যানি না চাইতেও মিষ্টি মেটির মুখপানে চেয়ে মুচকি হাসল। একসময় তার সুশ্রী মুখটা মৃদু দ্বিধান্বিত দেখালো। তুমি ওনার সাথে যাবে? নয়নতারাও দ্বিধাগ্রস্ত হয়ে উঠল এই প্রশ্নে। আবার উনি পার্সোনাল কারে যাবেন না? অ্যানি বলল, হ্যাঁ তারা। নয়নতারা জবাব দিতে পারে না। সে বরং কিসের এক হতাশা ভরা 2 চোখ মেলে পুরুষটির দিকে তাকায়। এতে চোখাচোখি হয়ে যায়। অদ্রিজ তার দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে। নয়নতারা চঞ্চল ঢোক গিলে ঠোঁটে ঠোঁট গোছে। দেখতে অসম্ভব সুন্দর লাগে মেয়েটার মুখভঙ্গি ও চোখের দ্বিধা। বিনিময়ে অদ্রিজ প্রধান পরিমাপকৃত 2টো শব্দ উচ্চারণ করলেন কেবল, নেমে এসো। নয়নতারা পরীর মতো শাড়ির আঁচলের ডানায় ভর করে উঠে গেল।
তার উল্লাস জানাতে পায়ের নুপুর ঝনঝন করে বেজে উঠল। অপুটো হাতে শাড়ি সামলে গিয়ে সে আঁচলখানি ভাঁজ করে কাঁধে তুলে বাসের দরজায় গিয়ে পৌঁছালো। কিন্তু এখানে তার ব্যাগ, শাড়ির কুচি, প্রিয়তম ক্যানভাস তাকে সংকটে ফেলল। এই সংকট দূর করতে অদ্রিজ প্রধান এগিয়ে এলেন এবং আকস্মিকভাবে প্রথমেই তিনি নয়নতারার শাড়ির আঁচল টান মেরে নামিয়ে দিলেন। নয়নতারা চমকে গেল, আন্দাজ করে লজ্জা পেল। আঁচল কাঁধে তোলার ফলে তার বোধ হয় পেট অনাবৃত হয়ে গিয়েছিল। অদ্রিজ এরপর একে একে ব্যাগ, ক্যানভাস হাতে নিয়ে অপর হাতে নয়নতারার নরম হাতখানা চেপে ধরে নিজ শরীরের অবলম্ব দিয়ে নামিয়ে নিলেন নয়নতারাকে। সকলে নিঃশব্দে দেখল ঘটনাটুকু। রাত 12টা 7 এই বাসটা ময়মনসিংহ ছাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। নয়নতারা দাঁড়িয়ে দেখল বাসের প্রস্থান। অদ্রিজ তখন তার ক্যানভাস ও ব্যাগ হাতে দাঁড়িয়ে রইলেন তার পাশে। নয়নতারাকে দেখতে বেজায় প্রফুল্ল লাগছে। সে এক বিজয়িনীর মতো শ্বাস টানল। অত লোকের মাঝে বসে সফর করার পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে আনার বিজয়ে সে বিজয়িতা। চোখে মুখে মুক্তির সুখ ও বাঁধন ছাড়া চঞ্চলতা। আজ সে যাবে প্রকৃতির খোঁজে, বাতাসে ভেসে। দুটো বাস ছেড়ে দিল, ছাড়ল না রুয়াদেরটা। বাসে সে থাকায় বাসটাও তার মতো নিয়মিত ও সময়জ্ঞানী হয়ে উঠেছে। তার বাসটা স্পট থেকে বেশ কিছুটা দূরে দাঁড়ানো। ঋতু গটগট করে গিয়ে উঠল সেখানে। লম্বা একটি পুরুষ কাপড়ের ব্যান্ডেজ বাঁধা হাত নেড়ে নেড়ে তদারকি করছে সেখানে, এবং সেই পুরুষটিকে ঋতু অপ্রত্যাশিতভাবে রুয়াদ ঠাহর করে থমকে দাঁড়িয়ে পড়ল। অস্ফুট স্বরে উচ্চারণ করল, রুয়াদ ভাইয়া। রুয়াদ তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম রিয়া। রুয়াদ তালিকায় দেখল রিয়া নাম আছে। সে ডাকলো, ঠিক আছে ম্যালেরিয়া, তুমি এদিকে এসো। রিয়া সরু গলায় চেঁচিয়ে উঠল, কি ম্যালেরিয়া? ও আচ্ছা ম্যালেরিয়া না, ঠিক আছে ডায়রিয়া, তুমি এখানে এসে বসো। ঋতু দম আটকে এবার পিছু ফিরে সেতুকে দেখল। চিকন হাই হিল পায়ে অধিপত্যের রানীর মতো শীতল পা ফেলে সেতু এগিয়ে এসে বাসের থেকে একটু দূরে দাঁড়ালো। আলফাজ গাড়ি নিয়ে এসে শব্দ করে ব্রেক কষে থামল। বাবা টাকা দিয়েছে 17,000, বলেছে আর নেই, এই ঢের। আলফাজ মানিব্যাগ বের করে 3টে 1000 টাকার নোট বের করে 17,000-এ মিলিয়ে আরেকবার একটানে গুনে নিল। এরপর রাবার মেরে 20,000-এর ব্যান্ডেল করে গাড়ি থেকে বের হলো। তাকে বেরোতে দেখে সেতু ধীরে ধীরে হেঁটে বেশ কিছু দূর গিয়ে দাঁড়ালো। আলফাজ বাসারের সামনে গিয়ে বলল, ব্লেজার এনেছিস কোন দুঃখে? এটা কি ইউরোপ পেয়েছিস যে 12 মাস ব্লেজার ব্যবহার করা যাবে? দে ওটা। বাসার কথা বলল না। আলফাজ ধমকে বলল, টাই কোথায়? টাই পকেটে রাখার জিনিস। বাসার চুপচাপ টাইটা বের করে আলফাজের হাতে দিল। আলফাজ টাইটা বাসার গলায় রেখে চট করে ফাঁস মারল। দাঁত খিচে বলল, আমার কথা না শোনার জন্য একদিন এমনভাবে দম বন্ধ করে মেরে ফেলবো তোকে। বাসার ঘেন্না ভরে চেয়ে দেখল ভাইয়ের দিকে, কথা বলল না। প্রিন্স শার্টের ওপর টাই বেঁধে দিয়ে টাকাটা হাতে দিল বাসারের। বাসার টাকা গুনে খুশি হয়ে নিচে নিচেই বলল, বাবা 20,000 দিয়েছে? ভেবেছিলাম না 20,000 দেবে। আলফাজ কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে বসলো। তার শরীর চিরবির করে চলতে লাগলো সেতুর সঙ্গে বাসারেরই যাত্রা দেখে। প্রিন্স এক মুহূর্তের মাঝে পরিকল্পনা এঁটে ফেলল। এই সিলেট সফরই হবে সেতুর জীবনের শেষ সফর। ওকে ওই সিলেটেই পুঁতে ফেলে বাসারের জীবন থেকে ছুটি দেবে খুব শীঘ্রই, এবং এমনভাবে মারবে মেয়ে লোকটাকে লোকের লাশ দেখতে চোখ মেলতে পারবে না। পৈশাচিক এক হাসি জল জল করে উঠল প্রিন্সের ঠোঁট ও কালো কুচকুচে চোখের মণিতে। সেতু সদর্পে এগিয়ে গেল বাসে ওঠার উদ্দেশ্যে। ঋতু তখনও থমকে দাঁড়িয়ে বাসের দরজায়। লেখিকা নোট রেখেছেন, রোজকার মতোই দুঃখিত এত দেরি করবার জন্য। আসলে লেখার পরে পর্ব আমার মন মতো না হলে দিতে পারি না, তবু সচরাচর আপনাদের জন্য দিয়ে দেই চাতা। এছাড়া মূল কথা হলো এক একটা পর্ব নির্দিষ্ট কিছু দৃশ্যপট অনুসারে সাজানো হয়।
সেগুলো সবটা রেখা সম্পূর্ণ না হলে পর্ব অসম্পূর্ণ রেখে আপলোড দেওয়া যায় না।